আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। আমার সিলেট থেকে আপনাদের সাথে জয়েন হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দেই। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আমি যে বিষয়গুলোর উপরে আলোকপাত করব, এই আলোচ্য বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে জানতে পারবেন। আপনি নিজে জানলে অন্য আরেকজনকে জানানোর সুযোগ হবে আপনার। জি দর্শক শ্রোতা, আলোচনা করব স্কিনের একটা রোগ নিয়ে, স্কিন ডিজিজ নিয়ে। স্কিন ডিজিজটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে ইমপেটিগো বলি। এখন হোয়াট ইজ ইমপেটিগো, হাউ টু ইমপেটিগো, এরকম প্রশ্ন আসতে পারে আপনাদের। আমি প্রশ্নের সলভ করে দিচ্ছি। ইমপেটিগো, অনেকে ইমপেটাইগোও বলে, তবে আমরা ইমপেটিগোই বলবো। এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইমপেটিগো। এই ইমপেটিগোটা চর্মে হয়ে থাকে। এটা একটা চর্মের রোগ। কারণ কি, কোন জীবাণু দিয়ে হয়? দুই দুই শ্রেণীর দুই শ্রেণীর ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়া দুইটার নাম আমি বলে দিচ্ছি। স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, এই দুই শ্রেণীর ব্যাকটেরিয়া দিয়া এই সংক্রমণটা হয়। আর এটা অনেকে বলে এটা কি কন্ট্রাক্টি ডিজিজ, এটা কি ছোঁয়াচে রোগ? না, এটা কন্ট্রাক্টি ডিজিজ না, এটা ছোঁয়াচে রোগ না। তবে হ্যাঁ, এর সেকেন্ডারি পর্যায়ে কিছু পুঁজ যদি অন্য কারো ত্বকে স্পর্শ করে, তাহলে সেক্ষেত্রে এটা হওয়ার চান্স থাকে। এটা পুঁজযুক্ত। এটা বেশিরভাগই হয়ে থাকে এই কপালে, অর্থাৎ নরম কোষকলায় বেশি হয়ে থাকে। তো মুখমণ্ডলের যে এই যে এই যে ফেইজের যে এই যে ত্বকটা, এই ত্বকটা তো মসৃণ এবং সফট। এই সফট টিস্যুতে এই স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াসটা কিন্তু বেশি প্রতিফলিত হয়। আমরা প্রতিনিয়তই চেম্বারে দু একটা রুগী এই ইমপেটাইগোর পেয়ে থাকি। তারই প্রেক্ষাপটে আপনাদেরকে আমার বলতে সুবিধা হচ্ছে, যেহেতু আমি প্র্যাকটিক্যালি দেখি, তাই আমি আপনাদেরকে আমি বলার সুযোগ পাচ্ছি। এটা কাদের হয়? যারা স্বেচ্ছেতে আবহাওয়ায় থাকে, অর্থাৎ এমন একটা বিছানায় সে শুয়ে আছে, বিছানাটায় জলীয় বাষ্পর পরিমাণ বেশি, আর্দ্রতার পরিমাণ বেশি। এক কথায় বলতে গেলে এটা অর্ধ ভিজা, বৃষ্টির পানিতে ভেজছিল। যে কাঁথাটায় সে শুয়ে আছে, এই কাঁথাটা বৃষ্টির পানিতে, বন্যার পানিতে ভিজেছিল, ক্লিয়ারভাবে শুকায় নাই। বন্যার পানিতে এটা ভিজেছিল, কিন্তু এটা ডিটারজেন্ট দিয়ে সেদ্ধ করা হয় নাই। সোডা, ডিটারজেন্ট, সাবান, এগুলো দিয়ে ওটাকে ভালো করে ক্লিন করা হয় না। যখনই আপনি ওই খাতা গায়ে দিলেন বা ওই খাতায় শুয়ে পড়লেন, তখনই কিন্তু ওই স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস আপনার শরীরে কিন্তু ছড়িয়ে গেল, এবং ওখান থেকেই কিন্তু সূত্রপাত। আপনার ছাদের উপরে একটা ট্যাঙ্ক আছে,
ট্যাঙ্কের বিভিন্ন রকমের নাম আছে, কোনো নাম আমি উচ্চারণ করব না, তাহলে হয়তো মনে করবেন যে নেই আমি ট্যাঙ্কিরও অ্যাডভার্টাইজ দিচ্ছি। কোনো ট্যাঙ্কির করব না। এই ট্যাঙ্ক 1000 লিটার 2000 লিটার এরকমের যে ট্যাঙ্কিগুলো আছে, পানির ট্যাঙ্ক, চৌবাচ্চা, এই চৌবাচ্চা থেকে যখন পানিগুলো নামে, এই পানির সাথেও কিন্তু স্টেফাইলোকক্কাস থাকে। এগুলো দিয়ে যখন আপনি গোসল করেন তখনও কিন্তু হতে পারে, যার পরিপ্রেক্ষিতে বলবো কিছুদিন পর পর আপনি ওই ব্লিচিং পাউডার দিয়ে আপনার সামর্থ্য থাকলে অবশ্যই চৌবাচ্চাটা পরিষ্কার করে নেবেন, পানির ট্যাঙ্কটা পরিষ্কার করে নেবেন। তাহলে ওই যে পানিটা আসবে, পানিটা বিশুদ্ধ, ওটা দিয়ে আপনি গোসল করতে পারবেন। দূষিত পানিটা যখন আপনার মাথায় লাগবে, এই যখন পানিটা দিয়ে আপনি নাক মুখ ধুবেন, উজু করবেন, তখন কিন্তু এই স্টেফাইলোকক্কাস এউরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এটা কিন্তু আপনার স্কিনে কিন্তু ছড়িয়ে পড়বে। তখন কিন্তু এই সমস্যাটা বেশি বেশি করে আমরা দেখতে পাই। এর উপসর্গ কি? এর লক্ষণ কি? লক্ষণ চুলকাবে, আর সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। বয়স্করাও যে এর থেকে পরিত্রাণ পাচ্ছে তা না, বয়স্কদেরও কিন্তু হয়, ইম্পেটাইগো বয়স্কদেরও হয়। আর এটা দেখতে অনেকের ক্ষেত্রে যে পুঁজ বাঁধে, সেটা দেখতে মনে হয় যেন মধুর চাকের মতন। মৌমাছিতে যখন মধুর চাকে বাসা বাঁধে, তখন যে নিচে যে অংশটা ঝুলে থাকে, মধুর যে অংশটা নিচে ঝুলে থাকে, ঠিক ওই রকমের দেখতে, এই রকমের দেখতেই কিন্তু করে। ওখানে চুলকাবে, খাজ্জাবে, ওর বিশেষ শরীরটা ব্যথা থাকবে, শরীর ম্যাজম্যাজ করবে, এরকমের সমস্যা থাকবে। এখন এর চিকিৎসাটা কি? যেহেতু ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবায়োটিক, তবে এখানে সিলেক্টিভ কিছু অ্যান্টিবায়োটিক ভালো রেসপন্স দেয়। বিশেষ করে ম্যাক্রোলাইট গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক আছে, ভালো উপকার দেয়। ম্যাক্রোলাইটেরও বিভিন্ন রকমের ওষুধ আছে। রোক্সিথ্রোমাইসিনটা ভালো দেয়, ক্লারিথ্রোমাইসিনও ভালো রেসপন্স দেয়, অ্যাজিথ্রোমাইসিনও ভালো রেসপন্স দেয়। যে তিনটা বললাম তিনোটাই কিন্তু ভালো রেসপন্স দেয়। কুইনোলোন ডেরিভেটিভ যদি সে সহনশীল হয়, কোনো সাইড এফেক্ট না থাকে, তাহলে কুইনোলোন ডেরিভেটিভেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তারপর এখানে আর একটা ড্রাগে ভালো রেসপন্স পাওয়া যায়, হ্যাঁ, অ্যামাইনোগ্লাইকোসাইটেও ভালো রেসপন্স পাওয়া যায়। অনেক ডক্টররা দিয়ে থাকে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ফিনোক্সিমিথাইল পেনিসিলিন, বা বলে যে দীর্ঘদিন আপনি ডক্সিন খান, ডক্সিসাইক্লিন খান, এতে কিন্তু তেমন একটা ভালো রেসপন্স পাওয়া যায় না। এই ডক্সিসাইক্লিন অনেক রুগীকে ডক্টররা দিয়েছে, হ্যাঁ, আমি দেখেছি ভালো রেসপন্স কিন্তু ডক্সিসাইক্লিনে পাওয়া যায় না, বিশেষ করে ইম্পিডিগোতে ভালো রেসপন্স পাওয়া যায় ম্যাক্রোলাইট। তারপর আসে সেফালোস্পুরিনে, তো আলহামদুলিল্লাহ আরও ভালো রেসপন্স পাওয়া যায়। এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এগুলো দিয়ে এটাকে নিরাময় আনা সম্ভব। সাথে রুগীর লক্ষণ এবং অবস্থা বুঝে আমরা কিছু ট্রপিক্যাল অয়েন্টমেন্ট ক্রিম ব্যবহার করতে দেই। বেশি দিন সময় লাগে না, 3 সপ্তাহের ভিতরে এই রুগী সুস্থ হয়ে যায়। আর ইম্পেটাইগো হলে, বাচ্চাদের ক্ষেত্রে হলে কোনো রকমের অবহেলা করবেন না। এটা সেকেন্ডারি পর্যায়ে চলে গেলে এর ক্ষতিকর প্রভাব কিন্তু কিডনিতে পড়ে। নূতন একটা তথ্য দিলাম, সেকেন্ডারি পর্যায়ে যদি ইম্পেটাইগো চলে যায়, তাহলে এর একটা ক্ষতিকর প্রভাব কিন্তু রেনালে পড়ে, যার পরিপ্রেক্ষিতে অতি দ্রুত আপনি এর চিকিৎসাটা করিয়ে ফেলবেন।
থ্যাংক ইউ অল।